অনেক অনেক বেশি হাজার হাজার একর জমি বাড়ছে। এবং বাংলাদেশের শুধু তাই নয়, সব জায়গায় কিন্তু ঘনবসতি। নোয়াখালী এত জমি বাড়ছে মাননীয় স্পিকার, আমরা 1 কোটি মানুষের জায়গা দিতে পারবো নোয়াখালীতে। নোয়াখালী কৃষি, নোয়াখালীতে আসলে মাননীয় স্পিকার, তাহলে ঢাকা শহরে কিন্তু মাছের দাম বেড়ে যাবে, মানে মৎস্য কৃষিতে। কিন্তু নোয়াখালীর কৃষি কলেজ নেই। আমি অনুরোধ করছি আমার এলাকায় 4 থেকে 2টা কৃষি কলেজ করার জন্য। মাননীয় স্পিকার, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে নোয়াখালীর মানুষ শহীদ জিয়া আদর্শের প্রতি শ্রদ্ধাশীল সমর্থন দিয়ে আসছে। সবসময় নোয়াখালী বিএনপির প্রতি সমর্থন দেয়। এমনকি 2008 সালে যে সময় সেই চুরি নির্বাচন, নির্বাচন, সেখানে নোয়াখালীতে 13 সিটের মধ্যে 11 সিট কিন্তু নোয়াখালীর মানুষ কিন্তু বিএনপিকে দিয়েছে। এটাই দুর্ভাগ্য। 17 বছর নোয়াখালীতে কোনো উন্নয়ন হয় ধরতে গেলে, এবং শুধু মন্ত্রী ছিল একজন আওয়ামী লীগের, উন্নয়ন কিছু হয়নি, আমরা বঞ্চিত। এখন আমরা নোয়াখালীর মানুষ কিন্তু সে পাচ্ছে। আমাদের কৃষি কালচার, নোয়াখালীর নিজস্ব একটা কালচার আছে, নিজস্ব একটা ভাষা আছে। মানে নোয়াখালীতে আবার ঢুকে দিছে, রোহিঙ্গা ঢুকে দিছে। 15-20 বছর পরে দেখা যাবে যে মাননীয় স্পিকার এই বলবো বাড়ি কোথায়, নোয়াখালী। আপনি অরিজিনাল নোয়াখালী নাকি রোহিঙ্গা নোয়াখালী? কালচার আইডেন্টিটি নষ্ট করে দিচ্ছে। আমি রোহিঙ্গা থেকে এখানে ছড়ানো উচিত মনে করি। আর নোয়াখালী অনেক দাবি দেওয়া আছে। ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালীর আলাদা ভাষাও আছে বললেন। সিরাজগঞ্জ 3 আসন থেকে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক। জনাব মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ 3। আপনাকে ধন্যবাদ। আমার সিরাজগঞ্জ জেলার রানীহাট তারাসের মাঝামাঝি বেরকে নামক স্থানে পুলিশ ফাঁড়ি স্থাপন প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সিরাজগঞ্জ রানীহাট ও তারাসের মাঝামাঝি বেরকে নামক স্থানে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা প্রয়োজন। এলাকায় প্রায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক পাচার সহ নানাবিধ অসামাজিক কার্যক্রম পরিলক্ষিত হয়। স্থানীয় জনগণ নিরাপত্তা, চলাচল ও বসবাস বিধান করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। সকল সময় সেবামূলক কাজের অংশগ্রহণ করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর থেকে মনে করছি বেরখালী নামক স্থানে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা বিশেষ জরুরি। অতএব মাননীয় স্পিকার, আপনার সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে পুলিশ ফাঁড়ি নির্মাণের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। বরিশাল 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নুল আবিদিন নেই মনে হয়। মহিলা আসন নম্বর 17 সুলতানা আহমদ, আপনার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার উত্থাপনী বিষয় 70% কাজ শেষ হওয়া 300 কোটি টাকার পরিত্যক্ত বেসরকারি মেডিকেল কলেজের অবকাঠামোটি সরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে চালু করে যুব সমাজকে মাদকমুক্ত করা ও কর্মসংস্থান সৃষ্টি করা প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ধামরাই ঢাকা 20-এ ঢাকা ও টাঙ্গাইলের মধ্যবর্তী এলাকায় একটি বিশাল সম্পদ বছরের বছর ধরে অবহেলিত পড়ে আছে, যা আমাদের অসম্পূর্ণ স্বপ্নের এক নীরব সাক্ষী। আজকাল খবর ও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি আলোচনায় এসেছে, তাই আমি এই হাউজের নজরে আনার প্রয়োজন বোধ করছি। সেটি হলো 16 একর জমির উপর অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ প্রকল্পে পরিত্যক্ত জায়গা ও ভবনগুলো বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে আছে, যেখানে আমাদের সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, শিল্প খাতে বিশ্বমানের বিনিয়োগের আকর্ষণের চেষ্টা করছি। আমার বিশ্বাস এই জায়গাটি মানুষের জীবন মানের মান বাড়ানোর জন্য এই স্বাস্থ্য কেন্দ্রটিকে যেভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, সেই জন্য আপনার কাছে, আপনার মাধ্যমে আজকে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই কথাগুলো বলছি।
প্রকল্পের পরিত্যক্ত জায়গাটি ও ভবনগুলো একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করে, যা কেবল ধামরায় নয়, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আমরা যদি একটা হাসপাতাল তুলতে পারি তাহলে এটা স্থানীয় অর্থনীতিকে সাহায্য করবে এবং ঢাকার উপর থেকে অনেকটা চাপ কমে যাবে। মাননীয় স্পিকার, আমরা সবাই গর্বে ধন্যবাদ মাননীয় সদস্য। টাঙ্গাইল ৭ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। সময় ২ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়কে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছি। সেটি হলো আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুর থানা সদর থেকে আজগানা ইউনিয়নের বংশাই নদীর উপর হাটুভাঙ্গা ব্রিজ, যেটা আজ থেকে ২৫-৩০ বছর আগে নির্মিত হয়েছে, সেখানে টোল আদায় হচ্ছে। গোড়াই সখীপুর রাস্তা উপর এই ব্রিজটি ২০০-র উপরে হয়তো ২০০ মিটার উপরে হবে। তো মাননীয় মহোদয়, আপনি আমাকে একদিন বলেছিলেন যে একটা নীতিমালা আছে, নীতিমালা পরিবর্তন না হলে এই টোল আদায়টা বন্ধ করা যাবে না। মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনয়ের সহিত আমি বলবো, আমাদের স্বাস্থ্যমন্ত্রী যদি 50 সদস্য বিশিষ্ট হসপিটাল 100 শয্যা বিশিষ্ট করতে পারে, আপনি 211 বা 210 মিটার যে ব্রিজ, সেটা আপনি 200-র উপরে না রেখে একটু কমিয়ে, যদি কত বছর যাবৎ ব্রিজটা হয়েছে টোলটা আদায় হয়, এই বছর এবং মিটারের সংখ্যা একটু বিবেচনা করে এই অসহায় মানুষ গ্রাম অঞ্চলের ভিতরে ব্রিজটা, সেইখানে যদি প্রতিনিয়ত এভাবে টোল দিতে হয়, এটা নির্বাচনের আগে জনমানুষের একটা দাবি ছিল। সেই দাবির মুখে আমি বলেছিলাম যে আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে মহান সংসদে যেতে পারি, তাহলে এই ব্রিজটির নীতিমালা সেটা দেখে, আইনগত বিষয়গুলো দেখে, যাতে এই টোলটা মাফ করা যায়, বন্ধ করা যায়, সে ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করব। এটা নির্বাচনী একটা প্রতিশ্রুতি ছিল। কুষ্টিয়া ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজা আহমেদ। কুষ্টিয়া ১। মাননীয় স্পিকার, আমি কি দিয়েছিলাম আমার তো খেয়াল নাই। মাননীয় সদস্য, আপনার মনে রাখার জন্য, সকলের মনে রাখার জন্য আমরা বড় একটা স্ক্রিন দিয়েছি। কুষ্টিয়া জেলার দৌলতপুর। মাননীয় সদস্য, ওই যে লেখা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাড়াগাংনি থেকে প্রাগপুর পর্যন্ত রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ করব, আমার একটি রাস্তা যেটা না, এটা মিরপুর থেকে প্রাগপুর, এটা খুব বড় যোগাযোগ ব্যবস্থার রাস্তা। মিরপুর থেকে বাড়াগান্দিয়া পর্যন্ত 15 কিলোমিটার হয়েছে, এখনো 22 কিলোমিটার বাদ আছে। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম, অবশ্যই পার্লামেন্টেই। উনি বলেছিলেন যে করে দেব। আমি ওনার কাছে আকুল আবেদন করব, রাস্তাটির অবস্থা খুবই খারাপ, এটা সংস্কার বা পুনর্নির্মাণ করার জন্য ওনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, যাতে তাড়াতাড়ি রাস্তাটি হয়। এটার সঙ্গে বিজেপি 4টা ক্যাম্পেরও যোগাযোগ আছে এবং এইটা 4টা ইউনিয়নের মধ্যে এই রাস্তাটি আছে। এটা একসময় এলজিডির অধীনে ছিল, এইটা গত সরকারের সময় রোডস অ্যান্ড হায়ার অধীনে আছে। এটা 15 কিলোমিটার হয়েছে, বাকি 22 কিলোমিটার রাস্তাটা পুনর্নির্মাণ করার জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রবিউল আউয়াল।
আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে উত্থাপনীয় বিষয় দেলদুয়ার উপজেলার স্বল্প লারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন স্বল্প লারুগ্রাম, জনসংখ্যা প্রায় 2000। অত্যন্ত দুঃখের বিষয়, জনবহুল উক্ত গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। স্বল্প লারুগ্রাম লেখাপড়া করার জন্য বর্তমান শিশু সংখ্যা রয়েছে প্রায় 350। প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত লাউহাটি, দেলদুয়ার উপজেলার লাউহাটি একটি ইউনিয়ন। সেই লাউহাটিতে এই প্রাথমিক শিক্ষা শিক্ষা অর্জন করতে যান শিশুরা। অনেক 1.5 কিলোমিটার দূরে যেতে হয়, তার চারিদিকে নদী বিধৌত। স্বল্প লারুগ্রামে লেখাপড়া বর্তমান শিক্ষার সংখ্যা 350 জন। প্রাথমিক বিদ্যালয় স্বল্প লারুগ্রাম কোমলমতি শিশুরা পড়াশোনা করছে মাত্র 62 জন। বিমুখ শিক্ষার্থীর সংখ্যা প্রায় 80%। গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকা এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নদী পারাপার হয়ে অন্য গ্রামের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা না যাওয়ার মূল কারণ। পিছিয়ে পড়া অবহেলিত কোমলমতি শিশুদের শিক্ষার অনুকূল পরিবেশ এবং শিক্ষার মতো অধিকার নিশ্চিত করতে দেলদুয়ার উপজেলার স্বল্প লারুগ্রাম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার একটি সময়ের ব্যাপার। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, স্বাধীনতার পর যতগুলো সংসদীয় ইলেকশন হয়েছে, এই স্বল্প লারুগ্রামে কোনো প্রার্থী কখনোই যায়নি। এমন একটা অবহেলিত গ্রাম, সেখানে কেউ যায় না, কেউ যায়। এবার প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার প্রার্থী হিসাবে আমরা সেখানে গিয়েছি সেই গ্রামের লোকের কাছে। তারা দেখে আমাদের দেখে আপ্লুত হয়ে তাদের অনেক দাবি, সেই দাবিটা পূরণ করার লক্ষ্যে। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। ভোলা 4 আসন নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। এখানে আছে মাননীয় সদস্য মূল ভূখণ্ড। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। অবশ্য স্ক্রিপ্টটা আমার হাতে নাই, তারপর আমি মোবাইল থেকে পড়ছি। না, ঠিক আছে। মাননীয় স্পিকার, আপনি জানেন ভোলা জেলা দ্বীপ জেলা, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ভোলার যোগাযোগ ব্যবস্থা খুবই সংকটপূর্ণ। লঞ্চের মাধ্যমে ভোলা যোগাযোগ করতে হয়, কিন্তু ভোলা খুব বড় একটি ভূখণ্ড, পিছিয়ে পড়া অনেক জনগোষ্ঠী রয়েছে। তাদেরকে তাৎক্ষণিকভাবে, বিশেষ করে যারা অসুস্থ, তাদেরকে ঢাকায় নিয়ে আসা, কিংবা ভোলায় যদি মূল ভূখণ্ড থেকে কেউ যেতে হয় তাহলে লঞ্চে তারা যেতে সাধারণত ভয় পায়। আর বর্ষাকালে সাগর সাধারণত উত্তাল থাকে। এর জন্য ভোলা জেলার সাথে মূল ভূখণ্ডের তাৎক্ষণিক যোগাযোগের জন্য, বিশেষ করে জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য ভোলা একটি অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের জন্য মূলত আমি দাবি করছি। আপনার মাধ্যমে আজকের এই হাউজের সামনে এই দাবিটি উপস্থাপন করলাম, ভবিষ্যতে যাতে এই দাবিটিকে বিবেচনায় নেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 6 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, রংপুর 6 পীরগঞ্জ আসনে 15টা ইউনিয়ন, একটা পৌরসভা। সেখানে কোডভুক্ত 1000 কিলোমিটার রাস্তা কাঁচা, আর কোডবিহীন
কাঁচা রাস্তা সেখানে 600 কিলোমিটার, মোট 1600 কিলোমিটার রাস্তা কাঁচা। বর্ষা মৌসুম চলছে, যোগাযোগ ব্যবস্থা যে এতটাই অনুন্নত, 4.5 লক্ষ মানুষের এই চলাচলের রাস্তাগুলো একেবারেই অনুপযুক্ত বর্তমানে। তো আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে শহীদ আবু সাঈদের, যার কথা আমরা সবাই বলি, কিন্তু তার এলাকার এই ব্যবস্থাপনার দিকে একটু নজর দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সেই সাথে এই পীরগঞ্জে সরকারের অনেকগুলো প্রকল্প যেগুলো স্থবির হয়ে আছে, পার্ক 100 কোটি টাকার, এগুলো যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, কোটি কোটি টাকার মালামাল সেখানে আছে। মাননীয় স্পিকার মহোদয়কে আমি অনুরোধ করব যেন আমাদের পীরগঞ্জের রাস্তাঘাট। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। ফরিদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জানেন যে বাংলাদেশ, আমাদের ফরিদপুর অঞ্চল পেঁয়াজের জন্য খুবই বিখ্যাত। বাংলাদেশে আমি যতটুকু জানি যে 35 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বার্ষিক চাহিদা। এই চাহিদার প্রায় 4 ভাগের 1 ভাগ আমাদের ফরিদপুর এবং রাজবাড়ী জেলায় উৎপন্ন হয়। তো দুঃখজনক হলো যে পেঁয়াজ চাষিরা পেঁয়াজের মূল্য পায় না। এই কয়েকদিন আগেও আমি এলাকায় গিয়েছি, মানুষ পেঁয়াজের মূল্যের অভাবে বা পেঁয়াজ সংরক্ষণের জটিলতার কারণে হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ পচে যাচ্ছে। কিন্তু এটাও আবার দেখি যে বছর শেষে যদি কখনো পেঁয়াজ আমদানি করতে হয়, একটা মহামারী লেগে যায়, ভারত লেগে যায়, পেঁয়াজ আমদানি করতে হয়, চায়না থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। তো আমার বক্তব্য, যেহেতু পেঁয়াজ আমরা উৎপন্ন করতে পারি, আমাদের চাহিদাও 35-36 লক্ষ মেট্রিক টন, কিন্তু 5-6 মেট্রিক টন প্রায় প্রতি বছর পচে যায়। এটা আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারছি না, বা এই উৎপাদন আমরা আরো বাড়াতে পারি যদি রাষ্ট্রীয় সরকারি পৃষ্ঠপোষকতা হয়। কিছু কিছু পেঁয়াজের এয়ারফ্লো মেশিন দিচ্ছে, সেটা খুবই অপ্রতুল। এর আধুনিক কোন হিমাগার পেঁয়াজ সংরক্ষণের কোন ব্যবস্থা করা যায় কিনা, যদি করা যায় এটা মোট জিডিপি এবং আমাদের জাতীয় কৃষির জন্য, অর্থনীতির জন্য খুবই উপকার হবে। এবং সবচাইতে বড় কথা, যে এলাকার হাজার হাজার কৃষক যারা শত শত মন পেঁয়াজ উৎপন্ন করে, জন্য, জীবন মানের জন্য এবং বাংলাদেশের কৃষির জন্য সেটা উপকারী হবে। এবং একই সাথে এইটুকু বলে রাখি, যদি এটা নোটিশে নাই, যে আমাদের এলাকায় বলা হয় যে সোনালী আসে ভরপুর। আমি আমার বলবো যে ভালোবাসি ফরিদপুর, কিন্তু সেই পাট এবারও বিস্তর, হাজার হাজার হেক্টর জমিতে বিস্তর পাট হয়েছে। সেই পাটের যাতে ন্যায্য মূল্য পাচ্ছি এবং পাটের যাতে আবার সেই সোনালী দিন ফিরে আসে, এই বিষয়ে বস্ত্র পাট মন্ত্রণালয় এবং পেঁয়াজের বিষয়ে কৃষি মন্ত্রণালয় একটু খেয়াল রাখবেন। এই বিষয়টি আজকে আমি এখানে উত্থাপন করছি এই মহান সংসদে। ধন্যবাদ মাননীয়। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আজান পড়ছে না? মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর 2 মিনিটের বক্তব্য রাখব এখানে শেষ হলো। মাননীয় সদস্যবর্গ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিট 30 মিনিটস আজান পড়ছে, 30 মিনিটস বিরতি দেয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ। শস্য শ্যামল অবারিত প্রান্তর, সারি সারি নারকেল গাছ, সুপারি বাগান আর বন বনানীগুলো যেন সেজেছে অনন্দ সাজে। নদীনালা, খালবিল, পাহাড়, টিলা, বনানী আর সমতল ভূমির বিস্তীর্ণ গ্রামের মাঠ ভরা সবুজ ফসল, ফুল ফলে সমৃদ্ধ গাছপালা মিলে দেশকে করেছে অনন্য। বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখে চোখ জুড়ায়। ষড়ঋতুর আবির্ভাবে দেশ সাজে বিচিত্র সাজে, ঋতুভেদে ফোটে নানান ফুল। সেজন্যই এ দেশকে বলা হয় রূপসী বাংলা।